নমস্কার। আজকে আপনাদের কিছু পাঠ করে শোনাবো না, একটা মন্দিরের ভিডিও দেখাবো। আশা করি এতে আপনাদের খুব ভালো লাগবে। তার আগে একটু বলি, আমি তো আপনাদের অডিও মাধ্যমে কিছু পাঠ করে শোনাই। সে কথা জানতে পেরে এই মন্দিরের পুরোহিত মশাই আমাকে অনুরোধ করেন যে এখানকার বিগ্রহের কিছু ভিডিও আমি আমার চ্যানেলে দেখাই। আমি তার এই অনুরোধ স্বয়ং বঙ্কুবিহারী রায়কিশোরীর ইচ্ছা বা নির্দেশ বলে মনে করি। তাই আমার এই ছোট্ট নিবেদন। ভিডিওর শেষে দর্শনার্থী ইচ্ছুক ভক্তরা কিভাবে যাবেন তার সহজ পথনির্দেশ দিয়ে দেব। অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার ঠাকুরমশাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ। এই মূর্তির সঙ্গে বলবেন, এই এখানকার ভগবানের সঙ্গে আমার বহুদিনের একটা যোগাযোগ বলতে পারেন। 87 সাল থেকে আমি এখানে আসি। এখানকার ঠাকুরের যে মাহাত্ম্য অনেক কথা শুনেছি, কিন্তু আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই। আপনি যদি এটা বলেন আমাদের শ্রোতাদের, দর্শকদের, তাহলে শুনে আশা করি ভালো লাগবে। জয় প্রভু রায়কিশোরী বঙ্কুবিহারী। ওম অতসী কুসুমং পক্ষং কৃষ্ণং কমললোচনম শরদপার্বণম চন্দ্রাসং ধৃতবংশ মনোহরম শ্রীবৎসং কৌস্তুভরক্ষং সর্বাচরণং ভূষিতম নিগুণং নিখিলাধরম জগতবীজং সনাতনম সুগন্ধাদৈ পরিবৃতং বন্দেহং শ্রী রায়কিশোরী চরণারবিন্দে সমর্পয়ামি। নমো নমঃ। আমার এই প্রভু রায়কিশোরী বঙ্কুবিহারীর বিষয়ে কী বা আমি বলবো। এর মহিমা সারা দিন ব্যাপী যদি বলি তাও মনে হয় কম পড়বে। এই মন্দির প্রতিষ্ঠার থেকে আরম্ভ করে এখন অবধি, এই প্রতিষ্ঠা হয়েছে আমার জন্মের আগে। 1966 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তখন আমার জন্মও হয়নি। তখনকার সময়ের কথা বলি,
1971 সালে, যেটা আমি শুনেছি, যিনি প্রচেষ্টা করেছেন তিনি একবার খুব সম্ভবত মহোৎসব সময় একটা আকাল পড়েছিল তখন 71 সালে। তা ওই সময়ে উনি রাইকিশোরী বঙ্কুবিহারীর মহিমা জানতে পারেন এবং এই বিগ্রহকে তিনি প্রাণগতভাবে সেবা দিতে আরম্ভ করেছেন। তারপরে সেই দিনটার ঘটনা হচ্ছে মহোৎসবে কিছু চাল প্রয়োজন হয়েছে। সেই চাল কিন্তু এই অঞ্চলে কোনো ব্যবসায়ীর কাছে সেই চাল স্টক নেই। চাল কত না, খুব কমে আমার এখন 5-6 কুইন্টাল দরকার, কারণ ওনার 7 দিন ব্যাপী রাসযাত্রা চলে। রাস শেষে একটা মহোৎসব করেন উনি, এই রাস্তা জুড়ে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ান। তা সেদিনকার ঘটনা, ওনার 7 বস্তার জায়গায় চাল উনি 1 বস্তাও জোগাড় করতে পারেননি। এইখানে ভালো ভালো লোকেদের কাছে গেছেন, তাও পাচ্ছেন না। হঠাৎ একজন এসে, একজন ভদ্রলোক বলছেন যে আমার কাছে কিছু চাল আছে, আমি বিক্রি করতে চাই, এখানে কি কেউ নেবে? উনি সঙ্গে সঙ্গে, ওই বাড়িটি ছিল দোতলা, ছিল না তখন, একতলা ছিল। উনি বেরিয়ে এসে বলছেন, হ্যাঁ হ্যাঁ, চাল তো আমার দরকার, আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে খুব উপকার হয়। বলে, দেখেন আমি দেবো যে একজনকেই চালটা দিয়ে যাব, জনে জনে চাল দিতে পারবো না। বলে, আপনি যা চাল নেন আমি তাই নিয়ে নেব। ওই ভদ্রলোক 21 বস্তা চাল এনে ওনার বাড়িতে নামিয়ে দিয়ে গেলেন। উনি তখন কান্না করতে করতে ওনার পা জড়িয়ে ধরেন, বললেন, আপনি কে, আপনার নাম কি? উনি তখন ওনার নাম বলে শ্যামবাবু বলে উনি চলে গেছিলেন। কিন্তু সে যে কোন শ্যাম তিনি তো তখন জানতে পারেননি। কিন্তু ভক্তকে ভগবান কিভাবে যে জোগাড় করে দেন আমরা তো এই মাধ্যমেই জানব। উনি উৎসব করছেন, ওনার 7 বস্তার জায়গায় 10 বস্তা খরচা হয়েছে, হয়তো আরও যে বস্তা বেঁচে গেল। উনি বললেন যে দিল যে ভদ্রলোক, বললো বেলঘরিয়া থাকে, কিন্তু আজও সেই বেলঘরিয়া ভদ্রলোক পরিচিতি হতে এখানে আসেননি। তাই এরকম বহু মহিমা আছে। আমরা তো ধরা যাক সেবায়, এই সেদিন মনে হয় যেন লিপ্ত হয়েছি ওনার সেবায়। আমি যেই ভাইকে বসালাম এখানে, নবদ্বীপ নিবাসী, ইনি, এর নাম হচ্ছে নিমাইচাঁদ গোস্বামী। সাক্ষাৎ এর সাথে এবং আমার সাথে একটা ঘটনা যা ঘটেছে এখানে, সেও শুনলে হয়তো সবাই ভাববে হতেই পারে এরকম, কিন্তু না, এরকম ঘটনা ওইভাবে হতে পারে না। আমি আমার অফিস থেকে, তখন আমার সাইকেল ছিল, সাইকেল নিয়ে আমি দৌড়িয়ে এসেছি যে এইখানে ওর ভোগ ঠোক হয়ে গেলে, তখন সেবাহিত হিসাবে এসেছিলো। আমি বললাম গিয়ে ওখানে একটু সেবা করে চলে আসবো। সময় তখন 12টা 20 এরকম হবে। এসে দেখছি এও মন মরা হয়ে ওখানে বসে আছে। আরে বাড়ির যে মালিকের ওয়াইফ, ছোট বৌদি বলে ওনাকে আমরা ডাকি, গোপালদার বউ, এই বৃন্দাবন কর্মকারের ছোট বৌমা উনি। তিনি দেখি আমাকে দেখে হঠাৎ কান্না করে ফেললেন যে এই তো গয়া এসে গেছে, এবার ঠিক হয়ে যাবে। আমি মনে হলাম কী হয়ে যাবে রে বাবা? বলে, তুমি আমাকে কোনো কথা না বলে 100 টাকা ধার দাও। সেদিনকার ঘটনা, 100 টাকাও আমার কাছে নেই, 60-65 টাকা পড়ে আছে। তা আমার বৌদি, আমার কাছে তো 100 টাকা নেই। না, কি আছে দাও। আমি তখন সেই 60 টাকাই বের করে দিই। বলে, তোমাকে দিতে হবে না, তুমি যাও বাজারে, অন্তত পক্ষে 1 কেজি চাল আর 250 ডাল নিয়ে আসো, ডালে চালে খিচুড়ি করে দেবো। তখন আমি যখন যাব, সাইকেল নিয়ে বেরোচ্ছি, ঠিক আমাদের এই সদর দরজার সামনে এক মা, বৃদ্ধ, লাঠি ধরা হাতে, তিনি লাঠিটা নিয়ে ঠুকুর ঠুকুর করে আস্তে আস্তে আমাকে হট করে ওখানে আটকালেন। বাবা শোনো একটা কথা। আমরা কি বলেন? না, আমার জন্য কিছু বাজার করে দেবে? যে হ্যাঁ, করে দেবো। ঠিক সেই সময় উনি আমাকে এইখানে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে, সত্য তো বাবু,
হ্যাঁ, ওই যে বৃদ্ধ মা একটি 1000 টাকার নোট আমাকে বাড়ালেন। হ্যালো মাসিমা, এটা কিন্তু 1000 টাকার নোট, বাহ, এটা তো অনেক বাজার হবে। বলে যতটা দরকার ততটা করে দাও। হ্যালো, কোথায় দেবেন? বলে কি আমি একটু এই মন্দিরে বাজারটা দেব। চোখ দিয়ে সত্যিই জল বেরিয়ে গেল ওই ছোট বৌদি বলে জেনি। আমরাও অত্যন্ত ভাবুক হয়ে গেলাম। তখন প্রায় 12:30 বাজে, কারণ কথা বলতে তো 10টা মিনিট সময় যায়। ঠিক সেই সময় উনি 1000 টাকা বের করে আরেকটা 1000 টাকা নোট বের করে, আরেকটা 1000 টাকা নোট বের করে, পরপর 3টে 1000 টাকা নোট বের করে আমাদের হাতে দেয়। আর ও মাসিমা, আপনি বুঝতে পারছেন তো এটা কত টাকা? বলে হ্যাঁ বাবা। ও তো বোধ হয় রাসের 2-4 দিন আগে, রাসের গায়ে গায়ে একদম রাসের ঠিক কিছুদিন আগে, 4 দিন আগে তুমি আর আমি গিয়ে সেই বাজার থেকে ফুল টুল আনা হলো, মালা হলো, হ্যাঁ। রাসের 1-8 দিন আগে। হ্যাঁ, আচ্ছা, ঠিক সেই সময় বাজার টাজার করা হলো। এই আপনার 300-350 টাকার বাজার করা হলো। সেই টাকাটি আবার আমি এনে দিলাম ওনাকে। বলছে না, এটা আমি মন্দিরে দিলাম এই টাকাটা, অন্তত পক্ষে বাবা মাসখানিক চলবে তো। আর তখন 100 টাকার বাজার মানে বিশাল বাজার। আজ থেকে বলছি মনে হয় 10-15 বছর আগে হবে না ভাই? 15-16 বছর 15-16 বছর আগের কথা। ঠিক সেই সময় বাজারটা নিয়ে আসলাম। আমরা বললাম ঠিক আছে মাসিমা, আপনি বসেন, রান্না হবে, প্রসাদ পেয়ে তারপরে যাবেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে নাম কি আপনার? না হরিদাসী। ছেলে কটি? 4 ছেলে। আপনি যে পয়সা দিচ্ছেন ছেলেরা প্রতিবাদ করবে না? বলে এটা আমার নিজস্ব পয়সা। এখানে মজার বিষয়, হরিদাসী তো বটেই সে, নিশ্চয়ই। আর 4 ছেলে যে বটেই তার 4 ছেলে। 4 যুগ অবতার তিনি সব কিছু। হ্যাঁ, তার তো ওনার 4 ছেলে বটেই। তা যাই হোক, প্রসাদ যখন তৈরি হচ্ছে, রান্না আবার আমিই করলাম। আমার ওই ভাই পুজো টুজো করে আপনি তো করেন। ভোগ ঠোক দেওয়া হচ্ছে না, তখন পূজার হিসাবেই নি। তা সেদিনকে যেহেতু ওই যে জিনিসপত্র আমি এনেছি, গয়দা তুমি রান্না করো। রান্না করলাম, ভোগ দেওয়া হবে। আমার মাসিমা আপনি চলে যান, হাত পা ধুয়ে আসেন, বা এখানে বসুন প্রসাদ পাবেন। না বাবা, আমি একটা হাত পা ধুয়ে আসি। হাত পা ধুতে গেল ঘাটে, আজও সে ঘাট থেকে ফেরে না। এই পুকুরে? এই পুকুরে। আচ্ছা আচ্ছা তখন এত বাড়ি ঘরও হয়নি। আচ্ছা। আমরা দৌড়িয়ে গেলাম, একটু দেখলাম, আগে তো এত বাড়ি, কিন্তু তখন দেখছি আর তিনাকে পেলাম না। আচ্ছা, প্রসাদ যে দেব। আশ্চর্য। আচ্ছা, এই গেল এক। দ্বিতীয়ত এরকম বহু ঘটনা আছে যে কি বর্ণনীয় নয়, অবর্ণনীয় এগুলো। কিভাবে ঠাকুর প্রতিষ্ঠা হলো এখানে, এইটা যদি একটু সংক্ষেপে আমাদের বলে শ্রোতাদের জন্য। ওম বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। একটু আমাদের জয় মহাপ্রভু। আমরা আজকে বসে আছি বেলঘরিয়া নিমতা অঞ্চলস্থিত শ্রী শ্রী রায়কিশোরী বঙ্কুবিহারী মন্দিরে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে। আমি বেশ কিছুটা সময়, আমার জীবনের বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি, একথা ঠিকই, কিন্তু ইতিহাস আমি যেটুকু বলবো তা সম্পূর্ণটাই আমার শ্রুত শোনা ব্যাপার। শোনা হলেও ব্যাপারটা সম্পূর্ণটাই সত্যি। কারণ এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী বৃন্দাবন চন্দ্র কর্মকার, তিনি ছিলেন বাংলাদেশ মানিকগঞ্জ জেলার নিবাসী, মানিকগঞ্জে থাকতেন। এবং এনাদের যিনি কুলগুরু ছিলেন, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, ওলাইচণ্ডীতলা নিবাসী প্রভুপাদ অদ্বৈত বংশীয় শ্রী অতুল চন্দ্র গোস্বামী। তার পিতা প্রভু ছিলেন অমিয় কুমার গোস্বামী, ঢাকার শ্রীপাঠ উথুলির গোসাই। সেই অমিয় কুমার গোস্বামীর শিষ্য ছিলেন বৃন্দাবন বাবু এবং তার মাতা অর্থাৎ রাজলক্ষ্মী দেবী। রাজলক্ষ্মী দেবী এবং বৃন্দাবন কর্মকার দুজনেই ছিলেন অমিয় কুমার গোস্বামীর শিষ্য।
কাজেই তার মুখ থেকে, প্রভুপাদ শ্রী অতুলচন্দ্র গোস্বামীর শ্রীমুখ থেকেই এই বঙ্কুবিহারীর ইতিহাস আমার শোনা। এবং পরবর্তীকালে পুরনো মানুষ যাদের সঙ্গ আমি পেয়েছি, যেমন রঘুদা বলুন, যে এই মন্দিরের প্রতিষ্ঠা থেকে আছেন, যেমন এই দাদার বর্দা ধর্মাদা, তার মুখ থেকে কিছু শোনা, এবং কালীপ্রসাদ ঝা, কালী ঠাকুর নামে আমরা যাকে চিনি সেই মানুষটা, এই জাতীয় মানুষদের মুখ থেকে বিভিন্নভাবে কথাগুলো শুনে আমার মনে হয়েছে যে প্রভুপাদ অতুল কৃষ্ণ গোস্বামী আমাকে যেই কথাগুলো বলেছিলেন তা সম্পূর্ণই সত্য এবং মিলে গেছে পরবর্তীকালে। তার মুখনিসৃত যে কথাগুলো শুনেছি আমি, সেই দু চারটি কথা আপনাকে বলবো বঙ্কুবিহারীর ইতিহাস সম্বন্ধে। এই বৃন্দাবন বাবু মানিকগঞ্জ জেলায় 2 জোড়া বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, রায়কিশোরী বঙ্কুবিহারী এবং রাধা গোপীনাথ। এই কথাটা আমি আরেকজনের মুখ থেকে শুনেছি, আপনারা সকলেই তাকে চিনবেন, আমাদের বেলঘরিয়ার ডাক্তারবাবু গৌরাঙ্গ ডাক্তার, ওনার বাড়িতেও এই 2 জোড়া বিগ্রহ রায়কিশোরী বঙ্কুবিহারী রাধা গোপীনাথ। ওই ডাক্তারবাবুর বাড়িতে পাঠে গিয়েই তার মুখেও আমার শোনা, বাংলাদেশ মানিকগঞ্জ জেলায় একই মন্দিরে এই 4 বিগ্রহের সেবা হতো। ওনাদেরও হচ্ছে রায়কিশোরী বঙ্কুবিহারী রাধা গোপীনাথ 2 জোড়া, আর বৃন্দাবন বাবুরও হচ্ছেন রায়কিশোরী বঙ্কুবিহারী রাধা গোপীনাথ। এই 4 জোড়া বিগ্রহ মানিকগঞ্জ জেলায় একই মন্দিরে সেবা হতো। ডাক্তারবাবু আমার কাছে গল্প করেছেন যে প্রভু জানেন, আমি ছোট্টবেলায় হাফ প্যান্ট পরে ওই মন্দিরে দাঁড়িয়ে আমি বৃন্দাবন বাবু সবাই কাশি বাজাতাম। এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। এইবার সেইখান থেকে পরবর্তীকালে মানিকগঞ্জ থেকে যখন বৃন্দাবন বাবু প্রথম কলকাতায় আসলেন, এইবার কোনো এক জায়গাটা পার্টিকুলার কোন জায়গা ঐতিহাসিকভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি সেই ধরনের কোনো কথা শুনিও নি তিনি প্রথম কোথায় এসে উঠেছিলেন। সেইখান থেকে তার মন জাগে যখন বঙ্কুবিহারী চলে আসলেন। একই নৌকাতে করে এই 4 বিগ্রহ মানিকগঞ্জ থেকে এসেছিল কলকাতায়। ডাক্তারবাবুর 2 জোড়া বিগ্রহ তিনি পেয়েছিলেন, আর বৃন্দাবন বাবুর যে 2 জোড়া বিগ্রহ, ওই আসার পথে কোনোভাবে বিগ্রহ তাদের হাতছাড়া হয়ে যায়। কলকাতার কোনো এক মন্দিরে এই 2 জোড়া বিগ্রহ সেবা পুজো হতো। জায়গাটা আমি শুনেছিলাম, নাম শুনেছিলাম, কিন্তু আমার মনে নেই এই মুহূর্তে, আমি বলতে পারবো না। শ্রীরামপুর না, হ্যাঁ, কোনো এক মন্দিরে এই বিগ্রহের সেবা হতো। উনি কোনোভাবে ভক্ত মানুষ তো, ভগবানের খুব সুন্দর একটা কথা আছে, আমি কালকে ভাগবতে বলছিলাম, তিনি বারবার স্বীকার করেছেন, অহম ভক্ত পরাধীন, আমি সবার কাছে স্বাধীন, আমি আমার ভক্তের কাছে পরাধীন। এবং তিনি তার এই পরাধীনতা উচ্চকণ্ঠে ঘোষণা করেন যে আমি পরাধীন। কার কাছে? ভক্তের কাছে, অন্য কারো কাছে নয়, মালিকের কাছে নয়, কোনো অর্থবানের কাছে নয়, তিনি মালিক তা নয়, তিনি ভক্ত, এটাই তার পরিচয়। তার কাছে ভগবান চিরকাল পরাধীন। কাজেই তাকে নাকি স্বপ্নে ভগবান বলেন, বঙ্কুবিহারী বলেন যে আমি অমুক জায়গায় আছি, তুমি আমাকে নিয়ে এসে, আমি তোমাদের কুলদেবতা, তুমি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করো। মাঝখানে একটা লং টাইম ডিস্টেন্স কিন্তু বৃন্দাবন বাবুর সাথে এই রায়কিশোরী বঙ্কুবিহারীর হয়ে গিয়েছিল, কোনো মতে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। স্বপ্ন পেয়ে তখন উনি প্রথম ভক্তের যেটা মন, যে আগে তাকে দেখতে যাই তিনি কোথায় আছেন, হ্যাঁ, দেখতে যান, সেই মন্দিরে যান, শ্রীরামপুর না, ভুলে গেছি আমি ঠিকানাটা। সেই মন্দিরে উনি দেখতে যান, দেখতে গিয়ে দেখেন মন্দিরে এই 2 জোড়া বিগ্রহ। ডাক্তারবাবুর 2 জোড়া তো উনি আগেই এনেছিলেন, আর এদের 2 জোড়া বিগ্রহ রায়কিশোরী বঙ্কুবিহারী রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ এখন হ্যাঁ ওই মন্দিরেই আছে, এখন ওই মন্দিরে, যেই জায়গাটা বললো ওই মন্দিরে, হ্যাঁ ওই মন্দিরেই উনি যান, গিয়ে যোগাযোগ করেন যে তা আমার বাড়ির পূর্বপুরুষের বিগ্রহ, আপনারা এই বিগ্রহ দিয়ে দিন, তার পরিবর্তে আমি যত টাকা লাগে। তখন তার আর্থিক অবস্থা কিন্তু বিরাট সাংঘাতিক, তিনি টাকা পয়সা দিয়ে জায়গাটা ঠিক করার চেষ্টা করেন, কিন্তু ওরা 2 জোড়া বিগ্রহ ছেড়ে দিতে অস্বীকার করে, যে আমরা এনেছি, আমাদের মন্দির হয়েছে, আমরা 2 জোড়া বিগ্রহ এখান থেকে দিয়ে দেবো না, আপনি 1 জোড়া বিগ্রহ নিয়ে যেতে পারেন এখান থেকে। তখন ওদের সাথে কথা বলে উনি সেই মন্দিরটি ভগ্ন দশাগ্রস্ত ছিল, সেই মন্দির সংস্কার করিয়ে দিয়ে এই বিগ্রহ নিয়ে আসার প্রয়াসী হন। এবং রাধা গোপীনাথ আজও কিন্তু আপনারা যদি জানো যে এই ঠিকানায় বললো সেই মন্দিরে আছে। এইবার উনি মনে মনে একটা চিন্তা করেন যে রায়কিশোরী বঙ্কুবিহারীকে নিয়ে এসে আমি রাখবো কোথায়। তখন উনি খোঁজ পেয়ে এই জায়গাটার সন্ধান পান, যে একটা বড় জায়গা হবে, আর ওনার নামটা তো ছিল বৃন্দাবন, এবং ওনার মনে সেই বৃন্দাবনের যুগল কিশোর কিশোরীর সেবাটা সবসময় মনের মধ্যে চলতো, নিত্য সেবা, যেটা নামের সাথে তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য ছিল
তিনি সবসময় চিন্তাধারা নিয়ে চলতেন যে সেই বৃন্দাবনের ভাবে রায়কিশোরী বঙ্কুবিহারীর সেবা। এটা যদি উনি না ভাবতেন তাহলে এই যে তার চারিদিকের যে সাজগজ্জা এই সমস্ত যা ছিল, শুনেছি এটা আমার লোকশ্রুত যে বৃন্দাবনের মতো করে এই জায়গাটাকে উনি সাজিয়ে তুলেছিলেন। আপনারা দেখেছেন, কিন্তু আমার ক্ষেত্রে এটা শ্রুত, লোকশ্রুত, আমি শুনেছি। 87 আসছি তো। তা যাই হোক, এইবার সেইখান থেকে সেই বিগ্রহ এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করে। খুব সুন্দর করে বলিয়া গৌরব দেখেন চিড়িয়াখানাও ছিল, মিনি চিড়িয়া অনেক কিছু ছিল। পেছনের পুকুরে আমি দেখেছি নৌকা ভাঙা গাঁতো, নৌকা বিহার হতো। হ্যাঁ, বিরাট বড় পুকুর। আচ্ছা, এবারে যেটা আমি আপনাকে ঠাকুমশাই জিজ্ঞেস করব যে এই মন্দির সম্পর্কে যদি দূরের দর্শনার্থীরা আসে, এখন তো রাস চলছে, আগে তো দেখেছি মনে হয় প্রায় 1 মাস পরে রাস চলতো, মেলা টেলা বসতো আমরা যখন প্রথম দিকে দেখেছি। এখন তো ওনার 15 দিন না কদিন হয় মেলা বসে কোনো দিন মেলা বসে তো খ্রিস্টান মতন এখানে 7 দিন রাখতো। 7 দিন রাস হচ্ছে, আগে মেলা চলতো আর এটা 10 দিন এ তো প্রচুর বড় বড় আর্টিস্ট হতো, বড় আর্টিস্ট ছবি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নামী শিল্পীরা সব আসতেন প্রোগ্রাম করতে, আমি সেগুলো জানি, শুনেছি। আচ্ছা, সংক্ষেপে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, ধরুন দূরের কোনো ভক্ত যদি স্বাভাবিক সময়ে আসে, রাসের সময় তো উৎসব অনুষ্ঠান আসতেই পারে, কিন্তু যদি স্বাভাবিক সময়ে আসে, মন্দির সকালের দিকে কটা থেকে কটা খোলা থাকে, এবং সেই ক্ষেত্রে ধরুন যারা দূর থেকে আসে অনেকেই ভাবে যে মন্দিরে যাব একটু প্রসাদ যদি পাই, তাও একটু তীর্থাটনের কি ব্যবস্থা আছে? আর রাতের সময় তো উৎসব হয়, আর কোন সময় আপনাদের উৎসব হয়, কি কি উৎসব হয়? এটা 12 মাসে 13 পর্বণ লেগেই আছে। যা কিছু প্রভু রাধা গোবিন্দের অনুষ্ঠান হয়, যা যা সব কিছু আছে, হ্যাঁ, নিয়ম অনুসারে সব কটাই পালন কাজ। যেরকম জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, তারপরে প্রভুর প্রচেষ্টা দিবস, দোল উৎসব, এরকম লেগেই আছে। এবারে সকাল আর রইল সকালবেলা মন্দির খোলা হয়, আমাদের মঙ্গল আরতি হয় এই 6টার সময়। আর কার্তিক মাসে আমাদের একমাত্র কার্তিক মাসে পুরো মাসটাই আপনার 4:30 থেকে 5টার মধ্যে আরতি ধরা হয়। আচ্ছা, আর চলে সেই ভজন কীর্তন চলে 7টা অব্দি। আর মন্দির খোলা হওয়ার ব্যাপার হচ্ছে সকালবেলা তো মঙ্গল আরতি হয়ে গেল 6টার সময়, এমনি সময়। তারপরে মন্দিরে অনেক কিছু কর্ম থাকে, মোছামুছি, সেই তারপরে যা হয়। আবার বাল্য সেবা দেওয়া হয় ঠিক সকাল 9 ঘটিকায়, পুজো পাঠ আরম্ভ হয়। আবার প্রভু রন্ধন থেকে আরম্ভ করে সব কিছু জোগাড় করে ভোগ হয় ঠিক 12টা থেকে 12:30। যদি কোনো দর্শনার্থী হঠাৎ আসেন, এসে তো প্রসাদের আকাঙ্ক্ষা করে, নিশ্চিত তাকে ফেরত দেওয়া হয় না, প্রসাদ দেওয়াই হয়। ঠিক দেখা গেল হয়তো হঠাৎ 10 জন চলে আসে, তখন মানে ভক্তের নয়, কারণ একটা প্রস্তুতির ব্যাপার থাকে এইখানে, সেটা আপনার একটু হাতে হলেও প্রসাদ দেওয়াই হয়। আর যদি কেউ মনে করে যে আমরা গিয়ে ওখানে প্রসাদ পাবো, তার জন্য কিছু প্রস্তুতি করা উচিত, তাহলে যোগাযোগ করতে পারে। আজ যোগাযোগে করলে পরে সেও পাওয়া যায় প্রসাদ। আর মন্দির বন্ধ হয়ে গেল 12:30 থেকে 1টার মধ্যে। আবার বৈকালিক খোলা হয় ঠিক আপনার 4:30 থেকে 5টা শীতকালে। আর গরমকালে তো একটু 6টা থেকে 6:30টার মধ্যে খোলাই হয়ে যায়, 6টার মধ্যেই খোলা হয়ে যাচ্ছে। আর বন্ধ হয়ে আরতির পরে আবার একটু ভোগরাত, মন্দির বন্ধ হয়ে যায় 8টার সময়। ভিডিওটি এখানেই শেষ করলাম। পথ নির্দেশ: বাসে বা ট্রেনে বেলঘড়িয়া স্টেশনের কাছে এসে বেলঘড়িয়া থেকে নিমতা পাইকপাড়ার অটোতে উঠে রায়কিশোরী বঙ্কুবিহারী মন্দিরে যাব বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। নমস্কার।